তবু যেতে হয়। যাওয়ার আগে তার করুণ দৃষ্টি দেখে একটু মায়া হয় সারদার। তিনি বলেন, তুই রোজ সকালে এখানে এসে আমাকে প্রণাম করে যাস রূপা। এই একটি কথায় বালিকার জীবন যেন বদলে যায়। সে বোঝে আর তাকে মার খেতে হবে না। আসর সেদিন ক্রমশই জমে উঠছিল। ইতিমধ্যে বইমালিনী এসে হাজির হতে সোনায় সোহাগা। ধনী ঘরের মেয়েদের বই বিক্রি করে বেড়ায় সে। অন্ধারে বাইরে অবাধ গতি। সে এলেই ঠাকুর বাড়ির মেয়েরা যেন নেচে ওঠে। তাদের ঘরবন্দি জীবনে রহস্যময়ী মালিনীর আশা যেন ঠিকরে আসা আলোর মতো। শুধু বই নয়, মেয়েরা মালিনীকে ঘিরে ধরে কারণ তার কাছে রাজ্যের গল্পের ঝাঁপি। বাবু বিবিদের কেচ্ছা থেকে বামাবোধিনীর নতুন কিস্সা। তাকে দেখে জ্ঞানদা এগিয়ে এসে হাত ধরেন। এসো এসো, কতদিন পরে আমাদের কথা মনে পড়ল বইমালিনী। গল্প গাছা করতেও তো আসতে পারো মাঝে মাঝে। আমার কি আর গল্প করার ফুরসত আছে বৌঠান? এ বাড়ি থেকে সে বাড়ি, বটতলা থেকে বই পড়া, একাল থেকে ত্রিকাল ছুটে বেড়াই। আগামী দিনে যে বই লেখা হবে তাও আমি শুনিয়ে দিতে পারি। তবে সে গহ্য কথা, সবাইকে জানানো যায় না। মালিনী কৌতুক করে। জ্ঞানদা হেসে উঠে বলেন, তুমি বেশ কথা বলো বইমালিনী, কেমন রহস্যের গন্ধ, যেন আমাদের জগৎ থেকে বহু দূরের কোন জাদু লোকে তোমার বাস। কথা বললে মনে হয় আমিও সেই জাদুর জগতে ঢুকে পড়েছি। তোমার বইয়ের চেয়েও তোমার কথা শোনার লোভে ডেকে পাঠাই। যাবে নাকি একদিন আমার জাদু লোকে মেজ বৌঠান? চাও তো তোমাকে বেড়াতে নিয়ে যেতে পারি। মালিনী হেসে হেসে বলে, তুমি তো যে সে লোক নাও, তোমার কথা এখন শহরের লোকের মুখে মুখে ফিরছে। যেখানে যাই লোকে তোমার কথা শুধুই। তুমি সেই গভর্নর হাউসের পার্টিতে গিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছ। অনেকে নাকি তোমাকে দেখে বিশ্বাস করতে পারেনি, ভেবেছিল ভোপালের বেগম। বড় ঘরের এদেশি মেয়েদের মধ্যে তিনি একাই তো এতদিন বাইরে বেরোতেন। সারদা রাগ করে বলেন, তুই আর ধুনো দিস না মালিনী। সেখানে একদল গোরা সাহেব মেমের মধ্যে মেজ বৌমাকে দেখে লজ্জায় ছ্যাঁছ্যাঁ করে আমাদের জ্ঞাতির লোকেরা পালিয়ে এসেছেন সেদিন। প্রসন্ন ঠাকুর কর্তার কাছে কত রাগ করেছেন। সে যাই বলো মা, স্বর্ণ বলেন, মেজ বৌঠানকে দেখে সেদিন এমন গর্ব হচ্ছিল, আমি তো নিজে হাতে সাজিয়ে দিয়েছিলাম। মাথায় সিঁথি পরালাম, গয়না পরালাম, আসমানি বেনারসি শাড়িতে, অলংকারে, ঋজু ভঙ্গিতে তাকে ঠিক রাজরানী মনে হচ্ছিল। মেজদা যেতে পারলেন না বলে এক মেম সাহেবের সঙ্গে পাঠিয়ে দিলেন। সে কি মহা ব্যাপার, শত শত ইংরেজ মহিলার মধ্যে একজন বঙ্গরমণী। মেজদাদা কত গর্ব করছিলেন সেজন্য। বইমালিনী একটি পত্রিকা খুলে ধরে। এই দেখো, সোমপ্রকাশের পৌষ সংখ্যায় কি লিখেছে পড়ে শোনাই। গত বৃহস্পতিবার গভর্নর জেনারেলের বাটিতে রাত্রিকালে যে মজলিস হয়, তাহাতে বাবু সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী আমাদিগের জাতীয় বস্ত্র পরিধান করিয়া উপস্থিত ছিলেন। ইতিপূর্বে কোন হিন্দু রমণী রাজপ্রতিনিধির বাটিতে গমন করেন নাই। সে যদি গেলেই বাছা, স্বামীর সঙ্গে গেলেই কি ভালো হতো না? সারদা বলে ওঠেন। জ্ঞানদা মনে মনে ভাবেন,
সংস্কার তাহলে ভাঙছে। এই সেদিন গাড়ি চেপে বাড়ি আসার জন্য যে কর্তামায়ের মাথায় আকাশ ভেঙে পড়েছিল, সেই তিনিই এখন মৃদু আপত্তি জানাচ্ছেন স্বামী সঙ্গে না থাকায়। যেন যাওয়াটা তিনি বাধ্য হয়ে মেনে নিলেন। জ্ঞানদা জানেন, বাঙালি মেয়েদের মন থেকে এইভাবে এক এক করে অনেক অন্ধকার কাটাতে হবে। এই তো সবে শুরু। ইতিমধ্যে মালিনীর ঝাঁপি থেকে অনেক বই বেরিয়ে পড়েছে। জ্ঞানদা একটা একটা করে উল্টে পাল্টে দেখতে থাকেন। বটতলার একগাদা নতুন বই, উপন্যাস, কাব্য, আষাঢ়ে গল্প এনেছে। মানভঞ্জন, রতিবিলাপ, কোকিল দূত, বস্ত্রহরণের সঙ্গেই আছে গীত গোবিন্দ, আরব্য রজনী, পারস্যোপন্যাস, লায়লা মজনু, বাসব দত্তা। একটি বই হাতে নিয়ে স্বর্ণ অবাক হন। মা, এই যে রবিনসন ক্রুসো। মালিনী, তুমি বিলাতি বইয়ের বঙ্গানুবাদ এনেছ? কি মজা! আবার সচিত্র বই, ছবিগুলো কিন্তু ভালোই এঁকেছে। কই দেখি দেখি। বালিকা বর্ণ এসে টানাটানি করে ছবি দেখতে চান। ঠাকুরবাড়ির মেয়েরা মালিনীর বই জমিয়ে জমিয়ে ইতিমধ্যে বেশ ভালো লাইব্রেরি করে ফেলেছেন। সেখান থেকেই ছোট মেয়েদের গল্প উপন্যাস পড়া শুরু হয়। বাড়ির বালকেরা এই রসভাণ্ডারের খোঁজ পায় দেরিতে, কারণ শিশু বয়সে বাইরের চাকরদের মহলেই তাদের থাকার নিয়ম। বিশেষ কোনো মাসিমা, মামিমা, বৌঠানদের প্রিয় পাত্র হয়ে উঠতে না পারলে অন্দরে ঢোকা যায় না। নিয়ম মতো বিয়ের পর ছেলে বউয়ের জন্য একটি ঘর নির্দিষ্ট হলে তবেই ভেতর মহলে ছেলেরা ঢুকতে পারে। বিয়ের পর থেকে সত্যেন এই লাইব্রেরির নিয়মিত পাঠক। সত্য আর রবি কোনো ছুতোয় ভেতরে ঢুকতে পারলেই মেয়েদের পাঠাগারের বই নাড়াচাড়া করেন। যেসব বই তাদের পড়তে বারণ করা হয় সেগুলো লুকিয়ে পড়ার জন্য নানা রকম উপায় খোঁজেন। সারদা নিজে পড়েন কম, প্রায়ই ছেলেদের ডেকে রামায়ণ বা চাণক্য শ্লোক পড়ে শোনাতে বলেন। সেই সূত্রেই সেজ আর ছোটর অন্দারের লাইব্রেরির সঙ্গে পরিচয়। 6 বছরের রবি কদিন আগেই বইয়ের লোভে এক দুঃসাহসিক কাণ্ড ঘটালো। দুঃসম্পর্কের এক মাসিমা দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি পড়ছিলেন। রবি সে বই পড়তে চাইলে বয়স হয়নি বলে তাকে নিষেধ করা হলো। চাবি দেওয়া আলমারিতে বই তুলে রেখে চাবি আঁচলে বেঁধে পিঠে ফেললেন মাসিমা। বালক রবি সেই চাবি চুরি করতে গিয়ে ধরাও পড়লেন। মাসিমা কোলের ওপর চাবি রেখে মেয়েদের সঙ্গে গোল হয়ে বসে তাস খেলতে লাগলেন। এবার কি হবে? বইটা তো পড়তেই হবে রবিকে, কিন্তু কি উপায়? বাধ্য হয়ে এই বালককে কুটিল কৌশল নিতে হলো। মাসিমার হাতের কাছে পান দোক্তার পাত্র এনে রাখলেন রবি। পানের নেশায় অন্যমনস্ক মাসিমা ঝুঁকে পিক ফেলতেই কোল থেকে চাবিটি মাটিতে পড়ল। মাসিমা চাবি মেঝে থেকে কুড়িয়ে অভ্যাস মতো আবার আঁচলে বেঁধে পিঠে ফেললেন। এবার আর রবির চাবি চুরি করতে কোনো অসুবিধে হলো না। চাবি নিয়ে আলমারি খুলে বই বার করে পড়া হলো এবং চোর ধরা পড়ল না। পরে রবি নিজে ধরা দিতে সবাই চেঁচামেচি শুরু করলো, কিন্তু শাস্তি কিছু হলো না। এখন বই নিয়ে কাড়াকাড়ি করতে থাকা মেয়েদের দিকে তাকিয়ে সারদা বলেন, ওরে, শুধু তোরাই দেখবি না আমাকে কিছু পড়ে শোনাবি? স্বর্ণ, এদিকে আয়, আমাকে চাণক্য শ্লোকের কপাতা পড়ে শোনা দেখি। মালিনী বলে, চাণক্য শ্লোক তো রোজ শোনো কর্তামা, আজ তোমাকে নতুন একটা কাহিনী শোনাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত সীতার বনবাস। শুনলে তোমার চোখে জল আসবে গো মা।
কিংবা যদি চাও, বামাবোধিনীতে একটা মজার লেখা বেরিয়েছে, সেটা শোনাই। স্বর্ণ বিরক্ত হয়ে বলেন, আবার তুই সে বামাবোধিনীর গা জ্বালানো লেখাগুলো এনেছিস? বলেছি না ওসব স্ত্রীর প্রতি স্বামীর উপদেশ মার্কা লেখা আনবি না। 1000 বছর ধরে ওসব শুনে শুনে কান পচে গেছে। যেন মনে হয় মেয়েদের শিক্ষা দেবার একমাত্র উদ্দেশ্য সুমাতা, সুভার্যা, সুগৃহিণী তৈরি করা। ওসব আর শুনতে চায় না। স্বর্ণ দিদি, তোমাদের নতুন মেয়েদের নতুন যুগের ধরন ধারণ দেখে যাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারাই ওসব লেখাচ্ছেন। তারা ভয় পাচ্ছেন লেখাপড়া শিখে একে মেয়েরা মাথায় উঠেছে, এখন বাইরে বেরোতে শুরু করলে তাদের আর দাবিয়ে রাখা যাবে না। মেয়েরা আর ঘরের কাজ করবে না, ছেলে মানুষ করবে না, প্রতিভক্তি উঠে যাবে, শাশুড়ি সেবা পাবেন না। দেখো না বঙ্কিমবাবু কেমন দেবী চৌধুরানীকে প্রথমে শক্তিরূপা করে এঁকেও আবার স্বামীর পদতলে নামিয়ে দিলেন। স্বামী বিবেকানন্দ লিখেছেন, পশ্চিমের মেয়েরা প্রধানত পত্নী, এ দেশের মেয়েরা মূলত মা। লিখেছেন, মায়েদের কর্তব্য স্বাস্থ্যবান, শৌর্যপরায়ণ, দেশপ্রেমিক, আর্য জনচিত সুসন্তান গঠন। বাবারে বাবা, সব দায় যেন মেয়েদের। স্বর্ণ বলেন, মেয়েরা যদি ঘরকন্যার কাজে সারা দিন রাত বাধা পড়ে থাকে, তো তারা শিল্প সাহিত্য করবে কি করে? দেশের কাজে যোগ দেবে কিভাবে? মালিনী বলে, অন্তঃপুর, ভারত মহিলা, সব পত্রপত্রিকায় দেখো মেয়েদের কর্তব্য নিয়ে যেন চিন্তায় ঘুম হচ্ছে না। প্রগতিশীল বাবু মশাইরা বিবিদের শিক্ষিত করতে চান, কিন্তু গেরস্থালির নিগড় থেকে মুক্তি দিতে নারাজ। আর রক্ষণশীলেরা স্ত্রী শিক্ষার নামেই কেঁপে উঠছেন। প্যারিচাঁদ মিত্র প্রমুখ অনেকে প্রচার করছেন প্রাচীন ভারতে নারীর স্থান ছিল সুউচ্চ। তাই যদি হবে স্বর্ণ দিদি, তাহলে অন্দরমহলে এত অন্ধকার কেন? আচ্ছা মালিনী, তুই তো এত জানিস। সারদা জানতে চান, বলতো বিলিতি মেমরা কি খুব সুখী আর স্বাধীন? ওরা আমাদের মেয়েদের চেয়ে 1000 গুণ স্বাধীন কর্তামা, কিন্তু ওদেরও অনেক দুঃখ আছে, পরাধীনতা আছে। মালিনী জানায়, মারি উলস্টোনক্রাফট নামে এক বিবির লেখা নিয়ে বেশ কিছুদিন ধরে খুব হইচই হচ্ছে। তিনি লিখেছেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবে সহযোগীর মতো, কিন্তু তার শাসনদণ্ডের কাছে মাথা নোয়াবে না। এসব লেখার জন্য তার বর ছেড়ে চলে গেছে, সমাজ টিটকিরি দিয়েছে, কিন্তু তিনি লড়াই চালিয়ে গেছেন। এখন তার মতামতের কিছু শিষ্যা তৈরি হয়েছে। ভাবো কর্তামা, আমরা ওদেশের মেয়েদের স্বাধীন ভাবছি, আর ওরা সেই স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলছে। তাহলে আমরা কোথায় আছি? উফ, তুই কি যে বলিস, অর্ধেক আমার মাথায় ঢোকে না মালিনী। বিলেতে বসে কোন মেম সাহেব কি লিখছে, কি বলছে, আর তুই জেনে ফেললি?